আচ্ছা, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আপনাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে ক্লাসটা ছিল, সেই ক্লাসটার মধ্যে একটা ছোট প্যারাগ্রাফ ছিল যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড কি কি ইথিক্যাল ইস্যু আছে, এবং সেইখানে ওয়ার্ডটা ছিল প্লেজারিজম। তো প্লেজারিজম এই জিনিসটা মানে বলতে পারেন যে এত ছোট একটা প্যারাগ্রাফ ছিল বা একটা অংশ ছিল, এটা নিয়ে কেন আলাদা লেকচার? কারণ এই জিনিসটা আপনাদের যদি সেন্স ডেভেলপ না হয়, আপনারা পদে পদে ধরা খাবেন। হুম। প্রথমেই ধরা খাবেন হচ্ছে যখন আপনারা ফোর্থ ইয়ারে নিজেদের থিসিস পেপারটা সাবমিট করতে যাবে, দেখবেন যে টিচাররা বলতেছে এই তোমার প্লেজারিজম কাউন্ট অনেক বেশি, এটা কমায় নিয়ে আসো। এবং আপনি কোনোভাবেই দেখবেন প্লেজারিজম নামতেছে না। হ্যাঁ, তারা বলবে যে 10%-এর নিচে নামায় নিয়ে আসেন, নাইলে এই থিসিস আমি নিব না। তো এরকম রিলেটেড প্রবলেম, প্লাস এই প্রবলেমটা আরো বেশি সিভিয়ারলি মেনটেন করা হচ্ছে যদি আপনারা কখনো হায়ার স্টাডির উদ্দেশ্যে বাইরে পড়াশোনা করতে যান। ধরেন কেউ মাস্টার্স বা পিএইচডি বা এই লেভেলে যদি স্টাডি করতে বাইরে পড়াশোনা করতে যান, তখন দেখবেন যে প্লেজারিজমটা খুব স্ট্রিক্টলি, খুবই মানে কড়াকড়ি ভাবে মেনটেন করা। তো এটা নিয়ে মনে হয় আপনাদের একটা ধারণা আমি আগেই দিছিলাম যে আসলে প্লেজারিজম কি জিনিস বা এটাকে কেন একাডেমিক ক্রাইম হিসাবে কনসিডার করা হয়। তো মূলত প্লেজারিজম অর্থ হচ্ছে আরেকজনের কাজ, সামওয়ান এলসেস ওয়ার্ক আপনি নিজের নামে সাবমিট করলেন। সেটা অ্যাসাইনমেন্ট হইতে পারে, সেটা রিসার্চ আর্টিকেল হইতে পারে, হ্যাঁ, সেটা কোনো বইয়ে হইতে পারে। অর্থাৎ আরেকজনের কাজ নিজের নামে সাবমিট করে দেওয়াটাই হচ্ছে প্লেজারিজম। আচ্ছা, তো তাহলে কি চোরের উপর বাটপারি বিষয়টা এমন নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন তো বলেন তো। স্যার, চোরের উপর বাটপারি করা বিষয়টা এমন নাকি? না, ওরকম না, চোরের উপর বাটপারি না। ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি উদাহরণ দিব, তখন একটু ভালো ক্লিয়ার হবে বিষয়টা আসলে কি। তো আমরা একটু আগাই, তখন আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। জি স্যার। হ্যাঁ, তো প্লেজারিজম এটা চেকিং করার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করা হয়, বিভিন্ন সফটওয়্যার ইউজ করা হয়। তো তার মধ্যে খুব পপুলার একটা সফটওয়্যার হচ্ছে টার্নিটিন। তো এই টার্নিটিন তাদের ওয়েবসাইটে প্লেজারিজম কিভাবে হয় এবং কোন কোন জিনিসকে প্লেজারিজম তারা কাউন্ট করে, এরকম একটা গাইডলাইন, এরকম একটা সাজেশন তারা আমাদেরকে দিচ্ছে। তো আপনারা যখন একটু হায়ার লেভেল, প্রফেশনাল লেভেলে যখন যাবেন, তখন এই ওয়েবসাইটটা থেকে প্রায় প্লেজারিজম কাউন্ট করা হয়। হ্যাঁ, এমনকি আমাদের ফাইনাল ইয়ারেও যে স্টুডেন্টরা যে থিসিসটা জমা দেয়, সেই থিসিসটাও আমরা টার্নিটিনে নিয়ে চেক করে দেখি যে প্লেজারিজম কতটুকু আছে। আচ্ছা, তো প্লেজারিজম স্পেকট্রাম, এখানে তারা আমাদের কি কি জিনিস বলতেছে, এটা আমরা একটা একটা করে একটু দেখি। তখন আইডিয়াটা ক্লিয়ার হবে যে আসলে প্লেজারিজম কি এবং কেন হয়, মানে কেন আমাদের লেখার ভিতরে প্লেজারিজম কাউন্টটা ধরে। আচ্ছা, তো এখানে দেওয়া আছে কি একটা সোর্স টেক্সট এবং একটা স্টুডেন্ট ওয়ার্ক। তার মানে ধরেন আপনি কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে বসছেন, এখন এই অ্যাসাইনমেন্ট নিয়ে তো আপনাদের প্রিভিয়াস কোনো আইডিয়া নাই। আইডিয়া না থাকার কারণে বেসিক্যালি আমরা ইন্টারনেটে সার্চ দিব, চ্যাট জিপিটিতে সার্চ দিব, বা বিভিন্ন ইন্টারনেটে অনলাইন রিসোর্সগুলো আমরা ঘাটাঘাটি করে সেখান থেকে আইডিয়া নিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিব। সো ওই ধরনের যাদের থেকে আইডিয়া নিচ্ছি সেগুলো হচ্ছে সোর্স টেক্সট, আর এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টটা। তো দেখেন, প্রথমটা হচ্ছে নাম্বার ওয়ান, ক্লোন, সাবমিটিং অ্যানাদার্স ওয়ার্ক ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যাজ ওয়ান্স ওন। অর্থাৎ এইখানে আমাদের টাইটেলটা থেকে শুরু করে লেখার প্রত্যেকটা জিনিস কপি করা, পুরাটা জিনিস এখানে সে জাস্ট খালি সিম্পলি কন্ট্রোল সি কন্ট্রোল ভি মেরে অ্যাসাইনমেন্টে সাবমিট করে দিছি। তো তাহলে এতে এর অবশ্যই প্লেজারিজম ধরবে। এবং দেখেন এই যে এখানে যে রেড কালার যে চিহ্নটা দেখাচ্ছে, এইটা হচ্ছে টার্নিটিন ওয়েবসাইটে যদি আমরা কখনো অ্যাসাইনমেন্ট সাবমিট করি, তখন এরকম রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার দিয়ে তারা মার্ক করে দেয় যে কোন কোন জায়গায় প্লেজারিজম। এখানে পুরা লেখাটাই প্লেজারিজম, টোটাল লেখাটাই দেখেন লাল কালার করে রাখছে তারা। তার মানে কি, এটা হুবহু ক্লোন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো দেখি, এরপরটার নাম তারা দিচ্ছে কন্ট্রোল সি, অর্থাৎ কন্টেইনস সিগনিফিক্যান্ট পোর্শনস অফ টেক্সট ফ্রম এ সিঙ্গেল সোর্স উইদাউট অল্টারেশনস। মানে হচ্ছে যে এখানে যেমন দেখেন যে সে টাইটেলটা চেঞ্জ করে দিছে, স্টুডেন্ট যেটা করছে টাইটেলটা চেঞ্জ করে দিছে, কিন্তু
কিন্তু এই যে লেখাটা এবং এই লেখাটা এখান থেকে এই অংশটুকু এই একটা ওয়ার্ড এই এন্ড এবং while এই ৪ টা ছাড়া তারা নিজের কোনো লেখা নাই। পুরা জিনিসটাই এখান থেকে কপি করা। অর্থাৎ সিগনিফিক্যান্ট পোরশনস মানে একটা লেখার প্রায় 99% ই সে কপি করে নিয়ে আসছে। 1% জিনিস তার নিজের লেখা। এটাও প্লেজারিজম হিসাবে ধরা হবে। আচ্ছা, এগুলো তো আমরা মোটামুটি বুঝি। আস্তে, আস্তে দেখবেন যে একটু কনফিউজড হইতে থাকবেন। আচ্ছা, নাম্বার ৩ যেটা বলতেছে যে সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। যে চেঞ্জিং keywords and phrases but retaining the essential content of the source. তো এখানে যেটা বলতেছে, এখানেও সেম ও টাইটেলটা একটু চেঞ্জ করছে। তো এখানে করছে কি কিছু, কিছু ওয়ার্ডের সে সিনোনিম ব্যবহার করছে। যেমন এখানে নন ইনডিজিনিয়াস এই ওয়ার্ডটা লেখা, ইনডিজিনিয়াস এ সে একটা সিনোনিম ইউজ করছে হচ্ছে নন নেটিভ বা নন লোকাল বা এই ধরনের একটা ওয়ার্ড ইউজ করলো। এখানে 19 সেঞ্চুরি ইয়েতে লেখা ছিল, কথায় লেখা ছিল, সে সংখ্যায় লিখছে। এরকম টাইপের এখানে যেটা রিলিজিয়াস ছিল সেটা সে সেক্রেড লিখতেছে। এইগুলা কয়েকটা চেঞ্জ ছাড়া বাদবাকি সবই আসলে ওই একই লেখা একই জিনিসের কপি। এবং দেখেন এই ২-১টা এই সিনোনিম ছাড়া তার আসলে কিন্তু নিজের লেখা বলে কিছু নাই। পুরো অ্যাসাইনমেন্টটাই এই অরিজিনাল টেক্সট থেকে কপি করা। আচ্ছা, এটাও প্লেজারিজম ধরবে। আচ্ছা, তারপরে বলতেছে কি রিমিক্স, অর্থাৎ প্যারাফ্রেজেস ফ্রম মাল্টিপল সোর্সেস মেড টু ফিট টুগেদার। আচ্ছা, এখানে যেটা করতেছে সেটা হচ্ছে এই যে রেড কালার, তারপরে ইয়েলো কালার, তারপরে এখানে একটু এই যে বেগুনি কালার দেখা যাচ্ছে। বেসিক্যালি এইটা একটা ওয়েবসাইট, এইটা আরেকটা ওয়েবসাইট, এটা আরেকটা ওয়েবসাইট, যেটা আপনারা করেন আর কি। ধরেন আমি আপনাদের কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলাম বা দিব, হয়তো আজকের ক্লাসে আমি টোটালটা ব্যাখ্যা করতে পারবো না, একটা রেকর্ডেড কন্টেন্ট দিব। তো ওটা দেখে আপনারা বুঝবেন যে আসলে আমাদের আমাদের অ্যাসাইনমেন্টটা কি। ক্লাস মেটেরিয়াল গুলো তো মনে হয় ক্লাসরুমে নেই স্যার। ক্লাস ম্যাটেরিয়াল নাই? কোনটা স্যার নাই? না স্যার, মিডের পরে লেকচার গুলো মনে হয় তো হ্যাঁ, হ্যাঁ, দেওয়া নাই। মিডের পরের লেকচারের আমি কোনো স্লাইড বানাই নাই। আইপির ও উপর একটা স্যার, স্লাইড দিব, আমি বই থেকে পড়াইছি। ঠিক আছে? তাহলে কি আই স্যার আমরা বই থেকে পড়বো? হ্যাঁ, হ্যাঁ, বই থেকেই পড়বেন। কারণ এই আপনাদের স্লাইড দিলে আপনারা স্লাইড মুখস্থ করার চেষ্টা করেন। অ্যান্সার না দিয়ে স্লাইডের উত্তর মুখস্থ দেওয়ার চেষ্টা করেন। এটা একটা রং আইডিয়া। আমি আপনাদের ক্লাস নেওয়ার সময় একটা কথা বলছিলাম যে এই যে স্লাইড, এই স্লাইড কিন্তু কোনো রিডিং কনটেন্ট না, পড়ার জিনিস না। স্লাইড হচ্ছে আমার জন্য। এই যে আমি স্লাইড বানায় নিয়ে আসছি না, এটা হচ্ছে আমি যাতে বলতে পারি যে আচ্ছা এই টপিকের পর এই টপিক আলোচনা করব। এটা আমার প্রেজেন্টেশনের জন্য আমি নিয়ে আসছি। আপনাদের পড়ার টপিক কিন্তু স্যার বই, রিসার্চ পেপার, আর্টিকেল, তারপরে কোনো ট্রাস্টেড কোনো ওয়েবসাইট। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনাদের পড়ার মানে রিডিং আর্টিকেল, যেটা রিডিং ম্যাটেরিয়াল আমরা বলি। ঠিক আছে? কিন্তু এই স্লাইড সবাই করে কি আমি কয়েকটা পয়েন্ট মানে ছোট, ছোট করে লিখি। স্লাইড গুলা মুখস্থ করার ট্রাই করে। আর এই বয়সে তো মনে করেন স্যারদের এতটা মুখস্থ থাকবেও না। দেখা যাবে এই দূর মুখস্থ হয়েছে তো এই দূরের মুখস্থ নাই। এই দূর লিখতে পারে। এরপরে দেখা যায় এমন একটা অর্থহীন জিনিস আমি পাই পরীক্ষার খাতায়, এটার অর্থ মিলাইতে আর আমার গান বের হয়ে যায়। তো এই জন্য ঠিক করছি আমি আর স্লাইডই দিব না। আচ্ছা, তো কই কই গেলাম, সরি, এখানে ছিলাম। হ্যাঁ, তো এইখানে যেটা ছিল যে আমাদের অ্যাসাইনমেন্টটাও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেসিক্যালি আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, আপনারা চ্যাট জিপিটি মারবেন অথবা জেমিনিতে অথবা যতগুলো ফ্রি আছে আর কি, ডিপসিক যা আছে সবগুলোর মধ্যে মারবেন। মারার পরে এখান থেকে ৪-৫ লাইন, ওখান থেকে ৫ লাইন, এখান থেকে ৫ লাইন দিয়ে সুন্দর মতো একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। স্যাররা এইগুলোর প্রত্যেকটা কিন্তু প্লেজারিজম কাউন্ট হবে। এবং যে কোনো প্লেজারিজম চেকিং সফটওয়্যারে দিলেই দেখবেন যে 15-20% এর উপরে আপনার প্লেজারিজম কাউন্ট চলে আসছে। তো প্যারাফ্রেজ করছেন ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মাল্টিপল সোর্স থেকে আসলে এগুলা কপি করা। যেমন এই হলুদটা একটা পেপার থেকে কপি করা, বেগুনিটা আরেকটা পেপার থেকে কপি করা। মাঝখানে, মাঝখানে ২-১টা ওয়ার্ড তার নিজের লেখা আছে। এটাও প্লেজারিজম হিসাবে দেখেন ধরে ফেলছে। আচ্ছা, রিসাইকেল। রিসাইকেল কি জিনিস? borrows generously from the writer's previous work without citation. তাহলে এখানে যেটা হচ্ছে যে এখানে স্টুডেন্টরা যেটা করছে যে এটা অরিজিনাল টেক্সট, সেখান থেকে অনেক পরিমাণ হেল্প সে নিছে। ঠিক আছে? অনেক পরিমাণ জিনিস সে তার নিজের লেখায় ইউজ করছে। কিন্তু এই অরিজিনাল রাইটারকে সে কোনোই সাইটেশন বা রেফারেন্স দেয় নাই। এখানে যে নতুন ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাইটেশন। সাইটেশন অর্থ হচ্ছে আরেকজনকে রেফারেন্স করা।
হ্যাঁ, যার থেকে আমি হেল্প নিচ্ছি, যার থেকে আমি শিখতেছি, যার থেকে একটা ডেফিনেশন পাইলাম অথবা একটা ডেটা কালেক্ট করলাম তার তার সোর্স থেকে, তো তাকে রেফার করাটা হচ্ছে সাইটেশন। এই ওয়ার্ডটা মনে থাকবে না স্যারদের, সাইটেশন? হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো এই একটা গেল হচ্ছে আমাদের রিসাইকেল। তার মানে কি আমি অনেক পরিমাণে তার লেখা ইউজ করলাম, কিন্তু কোথাও তার নামটা নিলাম না। কোথাও বললাম না যে সে এই ইনফরমেশনগুলো আমি কোত্থেকে পাইলাম বা এই ডেফিনিশনটা আমি জানলাম কোত্থেকে, কিছুই আমি তাকে রেফার করলাম না। এটাও প্লেজারিজম হিসেবে ধরা হবে। আচ্ছা। হাইব্রিড combines perfectly cited sources with copied passages without citation. এইখানে স্টুডেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে এই হলুদ অংশটুকু একটু খেয়াল করেন, এখানে সুন্দর মতো একটা সাইটেশন করা আছে ওয়ান, এবং ওয়ানের মধ্যে লেখা আছে সে উইকিপিডিয়ার এই পেজ থেকে নিয়ে আসছে, সব সুন্দর পারফেক্ট, কোনো সমস্যা নাই। সো বেসিক্যালি সে স্যারকে বোঝাচ্ছে যে আমি সাইটেশন করতে পারি এবং আমি সুন্দর মতো সাইটেশন করছি, খুবই ভালো কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে এর এই যে এই অংশটুকু ছাড়া উপরে নিচে টাইটেল সুদ্ধা সবকিছু কিন্তু আরেকটা আরেকটা লেখার কপি। এখানে এই যে দেখেন সিন্স ইটস ফার্স্ট ডিসকভারি বাই নন ইন্ডিজিনিয়াস পিপল, এখানেও সেম সিন্স ইটস ফার্স্ট ডিসকভারি বাই নন নন ইন্ডিজিনিয়াস পিপল, মানে এক্স্যাক্টলি কপি। মাঝখান দিয়া একটা সুন্দর মতো সাইটেশন করে সে স্যারকে বুঝ দিচ্ছে যে স্যার আমি সাইটেশন করে দিছি। আচ্ছা, তাহলে এটাও অবশ্যই এই প্লেজারিজমের মধ্যে ধরে পড়ছে এবং এটা দেখা যাচ্ছে যে প্লেজারিজম কাউন্ট হয়েছে। এরপরে আসি হচ্ছে ম্যাশ আপ মিক্সেস কপিড ম্যাটেরিয়ালস ফ্রম মাল্টিপল সোর্স। এটা অনেকটা আগেই যেটা বলছিলাম যে একাধিক সোর্স থেকে, ধরেন চ্যাট জিপিটি থেকে এক প্যারাগ্রাফ নিলাম, ডিপসিক থেকে এক প্যারাগ্রাফ নিলাম, ওখান থেকে এক প্যারাগ্রাফ নিলাম, আপনি প্লেজারিজমে ফালাই দেখেন 50% প্লেজারিজম, তারপরে 40% এআই স্যার স্ক্রিন জেনারেটেড। শেয়ার হচ্ছে না। স্যার বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার। অফ হয়ে গেছে? স্যার না ওর না কাছে আছে, দেখতে হয়তো পাইতেছি। তুমি দেখতে পাচ্ছ না। আচ্ছা, আপনি আরেকবার একটু রিফ্রেশ দেন তো, রিফ্রেশ দিয়ে আবার একটু দেন, তাহলে মনে হয় আসবে। লিভ নিয়ে আবার জয়েন করলে ঠিক হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে, বলতেছে ওরা 404 ইরর include citations to non-existent or inaccurate information about the sources. তো এই আবার কি কাজ করছে, সে অনেকগুলো সুন্দর সুন্দর সাইটেশন দিছে, যেমন এখানে একটা সাইট, এখানে সে একটা কোটেশন ব্যবহার করছে এবং এই কোটেশনটা সে যেই পেপার থেকে পাইছে সেটা সাইটেশন করলো, তারপরে এখানে একটু ইউজ করলে সেটা সাইটেশন করলো, এখানে একটু ইউজ করলে সুন্দর সাইটেশন করলো, সব সুন্দর পারফেক্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে স্যার, এই যে সাইটেশন গুলো সে করছে এগুলা একটাও রিয়েল সাইটেশন না, এগুলো হচ্ছে ফেক, এগুলো সে নিজে নিজে বানাইছে রেফারেন্স। তার মানে ধরেন আমি আপনাদেরকে বললাম যে আপনাদের অ্যাসাইনমেন্টে 10 থেকে 15টা সাইট ইয়া থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে। তো সে করলো কি 15টা রেফারেন্স বানাইছে নিজে নিজে বসে বসে, বা চ্যাট জিপিটি দিয়ে বসে বসে বানাইছে। হ্যাঁ, এরকম নাম দিছে ব্লুম এইচ হ্যান ত্যান, এবং সে কোনোটারই দেখেন লিংক দেয় নাই। হ্যাঁ, রিয়েল কোনো লিংক দেয় নাই, যাতে কি হয় এইগুলাতে আমি টিপ দিয়ে চেক করতে না পারি যে এটা কি অ্যাকচুয়ালি কোনো রেফারেন্স কিনা। তো এইটাও প্লেজারিজমের ভিতরে পড়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এরপরের নাম তারা দিচ্ছে হচ্ছে অ্যাগ্রিগেটর, অর্থাৎ ইনক্লুডস প্রপার সাইটেশন টু সোর্সেস বাট দ্য পেপার কন্টেন্স অলমোস্ট নো অরিজিনাল ওয়ার্ক। এখানে কি হলো, এখানে হচ্ছে সে সাইটেশনও সুন্দর মতো দিছে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক সহকারে দিছে, সব সুন্দর মতো ঠিকঠাক, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই পুরা লেখাটার মধ্যে এই যে ইউসেমিটে হ্যাজ এই 3টা ওয়ার্ড ছাড়া তার নিজের কোনো লেখা নেই। তাহলে এটা কি হলো, এই যে এই জিনিসটা অ্যাসাইনমেন্ট করে তার কি লাভ হলো? অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আরেকজনের থেকে শিখে ওর ইনফরমেশন ইউজ করে নিজের থেকে দুইটা কথা বলা। যদি তার নিজের থেকে 3টা ওয়ার্ড ছাড়া নিজের থেকে লেখা তার কোনো সামর্থ্য নেই, পুরা জিনিসটাই আসলে পুরাটা কপি। সো এখানে ব্যাপারটা হচ্ছে এটা কপি করে নাই, সে প্যারাফ্রেজ করছে বা তার থেকে লিখছে, এবং যার থেকে প্যারাফ্রেজ করছে তার সাইটেশনও করছে, কিন্তু নিজের কোনো লেখা নেই। এই টোটাল টাইটেলটা থেকে শুরু করে শেষ পর্যন্ত 3টা ওয়ার্ড ছাড়া তার নিজের কোনো লেখা নাই। এটাও প্লেজারিজমের মধ্যে পড়ে যাচ্ছে। আর 10 নাম্বারটা যেটা আমাদের অনেক সময়ই এই ভুলটা হয়, আমরা যখন পেপার লিখি তখন যেটা করি যে যেই পেপারটা দেখে লিখতেছি সেই পেপারটার মতোই আমার নিজের লেখাটা হয়ে যায়, অর্থাৎ ইনক্লুডস প্রপার সাইটেশন বাট রিলাইজ টু ক্লোজলি অন দ্য টেক্সট অরিজিনাল ওয়ার্ডিং অ্যান্ড অর স্ট্রাকচার। অর্থাৎ আপনি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা জিনিস দেখে দেখে লিখতেছেন, খুব ভালো, সমস্যা নাই,
কিন্তু লেখাটা শেষ করার পর দেখা যাচ্ছে ঠিক ও যেই অর্ডারে যেসব ওয়ার্ড যেসব কি মানে সেন্টেন্স স্ট্রাকচার সে ব্যবহার করে আপনিও ওই একই সেন্টেন্স স্ট্রাকচার একই ওয়ার্ড একই জিনিস ব্যাখ্যা করতেছেন এবং একই অর্ডারে লেখাটা লিখছেন। জিনিসটা দেখলে মনে হচ্ছে যেন এইটা আর এটা একই লেখা। তো এইটাও দেখবেন অনেক ক্ষেত্রেই প্লেজারিজমের মধ্যে পড়বে এবং এটার জন্য আমরাও অনেক সময় একটু সাফার করি। অনেক সময় দেখা যায় যে আমরাও কোনো পেপারের ম্যানুস্ক্রিপ্ট লেখার সময় দু একটা প্যারাগ্রাফে খুব ঝামেলা করে এরকম লাল কালার দিয়ে দেয়। সো এটাও সাইটেশন সরি এটাও প্লেজারিজমের মধ্যে পড়তেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওদের এই ওয়েবসাইটটা আমাদেরকে শেখাচ্ছে যে কোন কোন কাজ করলে আসলে আমার লেখার মধ্যে প্লেজারিজম ধরবে এবং বেসিক্যালি আপনার এই লেখাটা অ্যাকসেপ্টেড হবে না। যেমন আমাদের ইউনিভার্সিটিতে আপনারা যখন 4th ইয়ারে উঠবেন এবং একটা প্রজেক্ট কিংবা একটা থিসিস করে যখনই দেখেন না যে আপনাদের ইয়াতে 4th ইয়ার স্টুডেন্ট একটা কালো কালারের বই সাবমিট করে, দেখছেন কখনো? পাস করার সময় একটা ব্ল্যাক কালারের একটা বুক সাবমিট করে বেশ মোটা হয়। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা হচ্ছে আপনাদের থিসিসের যেই বুকটা। ওই থিসিসের বুকটার যখন পিডিএফ কপিটা আপনারা টিচারদেরকে দিবেন, ওই কপিটা কিন্তু ওনারা টার্নিটিনের মধ্যে ফেলবে। এবং যখনই দেখবে যে ৩০-৪০% প্লেজারিজম তখন সুন্দর মতো এটা রিফিউজ করে দিবে। বলবে, "না, আপনাকে আমি পাস দিব না, এটা ঠিক করে নিয়ে আসেন।" তো এটাই হচ্ছে আমাদের প্লেজারিজম, ডিফারেন্ট টাইপস অফ প্লেজারিজম। আচ্ছা। তো এইবার আসেন হচ্ছে তাইলে এই প্লেজারিজমটা বন্ধ করার সিস্টেম কি? তো আমরা এই সিস্টেমগুলাই শিখবো হচ্ছে এপিএ সাইটেশনের ভিতরে। তো সাইটেশন এই ওয়ার্ডটার মিনিং কি এটা আগেও আমি বলছিলাম যে আরেকজনকে রেফার করা। কারো থেকে কোনো ইনফরমেশন যদি আপনি ব্যবহার করেন তাকে রেফার করতে হবে। তার নাম নিতে হবে, তার ওয়েবসাইটের লিংক দিতে হবে, তারপরে ইত্যাদি, ইত্যাদি আরো অনেক ইনফরমেশন দিতে হবে। তো সাইটেশন করার জন্য একটা সার্টেন ফরম্যাট আপনাদেরকে অনুসরণ করতে হবে। এই ফরম্যাটিংটা যদি যেকোনো একটা স্টাইলে আপনারা শিখেন, তাহলে অন্যান্য যেকোনো স্টাইল আপনারা আপনারা খুব ইজিলি আ ইয়া করে ফেলতে পারবেন। এই ১ম শেখাটাই হচ্ছে কঠিন। এরপরের গুলা যেকোনো স্টাইলে আপনি নিজেকে যেটাকে আমরা বলি যে অ্যাডাপ্ট করে নিতে পারবেন। তো আমরা এখন সবচেয়ে পপুলার যে সাইটেশন স্টাইলটা আছে সেটা পড়বো। সেটা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের দেওয়া একটা সাইটেশন স্টাইল আমরা এপিএ সাইটেশন বলি। এটার যে 7th এডিশন কারেন্টলি রানিং যেই সাইটেশন এডিশনটা আছে সেইটা আমরা প্র্যাকটিস করি। তো যেমন আমরা যখন থিসিসের লিখবো, আমরা যখন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল কোনো পেপার লিখি, তখন সেখানে আমরা যেই স্ট্যান্ডার্ডটা ইউজ করি সেটা হচ্ছে IEEE ফরম্যাট। IEEE ফরম্যাটটা ইউজ করি। বাট এই ২ টা খুব কাছাকাছি। একটা শিখলে আরেকটা শিখতে আপনার ০.৫ ঘন্টা সময়ও লাগবে না। বাট ১ম টা শিখাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা। আমরা দেখব যে ডিফিকাল্টিটা কোথায় আসে। তো ১ম কথা হচ্ছে যে আপনাদেরকে সাইটেশনটা করতে হবে ২ টা প্লেসে। হ্যাঁ? একটা হচ্ছে আপনার লেখার ভিতরে যেটাকে আমরা বলতেছি ইনটেক্সট সাইটেশন। আরেকটা হচ্ছে পুরা অ্যাসাইনমেন্টটা শেষ করার পর একটা রেফারেন্স লিস্টের মধ্যে ডিটেইলড ইনফরমেশন দিয়ে আরেকবার রেফারেন্স দিতে হবে। তো এই জিনিসটা আমরা উদাহরণ দেখব একটু পরে। তো আ ইনটেক্সট সাইটেশনটায় আমরা এখানে কতগুলো গাইডলাইনের লিংক দিয়ে রাখছি। এই লিঙ্কগুলা যদি আপনারা ওপেন করেন, তাহলে আপনারা ইনটেক্সট সাইটেশন শিখতে পারবেন। আমি এইখান থেকে একটু আলোচনা করে দিই। আচ্ছা। তো ইনটেক্সট সাইটেশনের বিষয়টা অনেকটা এরকম। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। আ বেসিক্যালি মনে করেন যে আপনার কোনো একটা অ্যাসাইনমেন্ট ছিল যে আ সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট অন আ পারহ্যাপস অন ইয়াং পিপল। ঠিক আছে? ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং পিপল অথবা ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স। ঠিক আছে? এরকম একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে টিচার দিছে। তো আপনি ইন্টারনেটে খুঁজতে অ্যাম একটা ওয়েবসাইট দেখলেন যেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এরকম একটা ওয়েবসাইট আপনি পাইলেন। এবং সেখানে আপনি দেখলেন যে ২০২২ সালে কথার কথা, ২০২২ সালে একটা টেবিল দেখা যাচ্ছে যে একটা টেবিল টাইপের একটা ডেটা অথবা কোনো একটা ডেটা আছে। তো এই ডেটাটা ছিল অনেকটা এরকম যে 13 to 20 ইয়ার ওল্ড বাংলাদেশি পিপল
spend 6 hours on average daily on social media. তো এরকম একটা ইনফরমেশন আপনি পাইলেন, হ্যাঁ? আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আপনার অ্যাসাইনমেন্টের জন্য ইনফরমেশন সার্চ করতে, করতে এই ওয়েবসাইটটায় দেখলেন যে 2022 সালে এরকম একটা নিউজ বা এরকম একটা স্ট্যাটিস্টিক্স আপনি কোথাও পাইলেন। তো এখন আপনি বলতেছেন যে আচ্ছা, এই যে তারা 13 থেকে 20 বছর বয়সী বাংলাদেশীরা প্রতিদিন এভারেজে 6 ঘন্টা তারা সোশ্যাল মিডিয়ায় কাটায়। তো এই ইনফরমেশনটা আমার অ্যাসাইনমেন্টে যদি আমি ইউজ করি তাহলে আমি নাম্বারটা একটু বেশি পাবো। আমার অ্যাসাইনমেন্টটা একটু ভালো হবে। আমার অ্যাসাইনমেন্টটা একটু তথ্যবহুল হবে। হুম? আমি যদি জাস্ট কথায়, কথায় লিখি তাহলে তো জিনিসটা শক্তিশালী হলো না। বাট আমি যদি এরকম একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারি তাহলে বেশ খুশি হবে। আমার টিচার বেশ খুশি হবে। উনি আমাকে বেশি নাম্বার দিবে। তো ওই চিন্তা থেকেই বেসিক্যালি আপনার অ্যাসাইনমেন্ট মনে করেন অনেক কিছু লেখা আছে, হ্যাঁ? ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু লিখছেন। হ্যাঁ? ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু লেখালেখির পরে আপনি চিন্তা করলেন যে আমি এই লেখাটা লিখতে চাই। যে আ a recent research tells us that young people from Bangladesh watches social media content watches 6 hours of social media content, 6 hours of social media content daily. এরকম একটা লেখা বেসিক্যালি আপনার অ্যাসাইনমেন্ট আপনি লিখতে চান। তো প্রশ্নটা হচ্ছে স্যার, এই যে এখানে মানে ইম্পোর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে এই যে ৬ ঘন্টা যে তারা সোশ্যাল মিডিয়াতে কাটায়, এটাকে আপনি নিজে রিসার্চ করে বের করছেন? কেউ একজন বলেন তো? না স্যার। না, জি স্যার। না, আমি তো নিজে রিসার্চ করে বের করি নাই, ঠিক না? বেসিক্যালি এটা এই ওয়েবসাইটটা থেকে আমি কালেক্ট করছি বা আমি এই ওয়েবসাইটটার মধ্যে পাইছি, ঠিক না? জি স্যার। হ্যাঁ। সো আমি যখন একটা অ্যাসাইনমেন্ট করব, ধরেন একটা এসে লিখতেছি, এসের ভিতরে প্যারাগ্রাফের ভিতরে এরকম একটা ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন আমি ইউজ করতে চাই, যেটার কারণে আমার লেখাটার কোয়ালিটি ভালো হয়, আমার লেখাটা আরো স্ট্রং হয়। তো তখনই করতে হবে কি, এটার অরিজিনাল যে রাইটারটা ছিল বা অরিজিনাল যে পাবলিশারটা ছিল তাকে আমাকে সাইট করতে হবে, তাকে রেফার করতে হবে। এটাই হচ্ছে ইনটেক্সট সাইটেশন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কি Yes, sir. ইনটেক্সট সাইটেশন। আচ্ছা, তো ইনটেক্সট সাইটেশনের আমরা যদি একটু দেখে আসি যে ইনটেক্সট সাইটেশনের বেসিক্যালি দুইটা স্টাইলে আপনি ইনটেক্সট সাইটেশন করতে পারেন। যে কোনো একটা করলেই হবে। দুইটাই করার দরকার নেই, আবার দুইটা মিক্সিং করবেন না। লাইক কিছু সময় এটা করলাম, কিছু সময় এটা করলাম, এরকম করবেন না। একটা সিঙ্গেল লেখায় একটা স্টাইল মেইনটেইন করবেন এবং যেকোনো একটা স্টাইল আপনারা নিতে পারেন। দুইটাই পারফেক্টলি ফাইন। একটার নাম হচ্ছে ন্যারেটিভ সাইটেশন স্টাইল, আরেকটার নাম হচ্ছে প্যারেনথেটিক্যাল সাইটেশন স্টাইল। আচ্ছা, তো আমি দুইটা একটু উদাহরণ হিসেবে দেখাই, তারপর আপনারা ভালো বুঝতে পারবেন। তাহলে আমি যদি ন্যারেটিভ লিখি, তখন আমার সাইটেশনটা উইল বি এ পার্ট অফ মাই প্যারাগ্রাফ। আমি যে প্যারাগ্রাফটা লিখতেছি সেই প্যারাগ্রাফ বা ইংলিশ সেন্টেন্সেস একটা অংশ হিসাবে আমি সাইটেশন করব। তার মানে আমি এইরকম জাস্ট সিম্পলি এই কথাটা না লিখে আমি লেখাটা এইভাবে লিখতে পারি। আমি একটু অন্য কালার ইউজ করি, যে এ রিসেন্ট রিসার্চ ফ্রম বাংলাদেশ ব্যুরো Bureau of Statistics shows that, এবং তারপরে বাদবাকি যা লেখা ছিল তাই, বাদবাকি এখানে যা লেখা ছিল এটাও এখানে তাই। আর ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানে আমাদেরকে সালটা দিয়ে দিতে হবে যে এটা কত সালের লেখা। দিস ইজ ওয়ান স্টাইল অফ ইনটেক্সট সাইটেশন। সেটা হচ্ছে যে দেখেন আমি কিভাবে এই লেখাটার সাথে এই লেখাটার ডিফারেন্সটা কি বলেন তো একজন? এর আগের লেখাটার সাথে এই লেখাটার ডিফারেন্স কি? স্যার এখানে লেখার মধ্যে যেখান থেকে ডাটাটা কালেক্ট করা হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। অর্থাৎ এখানে অরিজিনাল যে অথার থাকে সেই অথারের ইনফরমেশন এবং পাবলিশিং ইয়ার আমি দিয়ে দিছি।
যার কারণে হলো কি, সেই অথার কখনোই বলতে পারবে না যে তুমি আমার থেকে জিনিসটা চুরি করে নিয়ে আসছো। ব্যাপারটা বুঝছেন? উনি আমাকে প্লেজারিজমের মধ্যে ফেলতে পারবে। আমি অবশ্যই আমার লেখা স্ট্রং করার জন্য, আমার লেখা সুন্দর করার জন্য, আমার লেখাটাকে আরো অ্যাট্রাকটিভ এবং আরো হাই কোয়ালিটি ফুল লেখার জন্য আমি অবশ্যই আরেকজনের লেখা থেকে ইনফরমেশন নিতে পারবো। তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সরাসরি কপি করা যাবে না। যেমন দেখেন, এইটা ছিল সরাসরি কনটেন্ট, তাই না? 13 থেকে 20 বছর বয়সী বাংলাদেশীরা 6 আওয়ার এভাবে কাটায়। আমি যদি এইটাই জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি মারতাম, তাইলে কিন্তু প্লেজারিজম ধরতো। এটাকে আমি করলাম কি, একটু ঘুরায় বললাম। এখানে 13 to 20 ইয়ার ওল্ড বলেছিল, আমি বললাম ইয়াং পিপল ফ্রম বাংলাদেশ। কিন্তু এই 6 আওয়ার্স যে তারা কাটায়, এই জিনিসটা কিন্তু আমি ঠিকই ইউজ করছি। হ্যাঁ, 6 ঘন্টা যে কাটায় সেটা আমি ঠিকই ব্যবহার করছি। তাহলে এখানে যে স্টাইলটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে স্টাইলটা দেখতে পাচ্ছি, এখানে এই অংশটুকু হচ্ছে আমাদের ইনটেক্সট সাইটেশন, এবং এই স্টাইলটা হলো আমাদের ন্যারেটিভ স্টাইল। এটার স্টাইলটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ আপনার ইনটেক্সট সাইটেশনটা আপনার প্যারাগ্রাফের একটা অংশ। এই সেম জিনিসটা আপনি অন্য একটা স্টাইলেও করতে পারেন। ওই স্টাইলটা কিরকম? এই সেম জিনিস, একই জিনিস। তাহলে আমি এটা একটু কপি করি এবং এখানে একটু পেস্ট করি। আচ্ছা, দুইটা হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব? একই জিনিস। এ রিসেন্ট রিসার্চ শোজ দ্যাট ইয়াং Bangladeshi adults spends 6 hours বা more than 6 hours on various social media websites. একই জিনিস, কিন্তু এইবার ডিফারেন্সটা হচ্ছে, এবার আমি একটা প্যারেনথিসিস বা একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। স্যাররা প্যারেনথিসিস তো বুঝেন, এই ওয়ার্ডটা আগে শুনছেন না? প্যারেনথিসিস। হুম, এই ওয়ার্ডটা শুনছেন না? প্যারেনথিসিস। স্যার প্যারেন্থেসিস হ্যাঁ ব্যবহার হ্যাঁ, করা হতো স্যার এই যে প্যারেনথিসিস। প্রোগ্রাম। প্যারেনথিসিস মানে কি স্যার? ফার্স্ট ব্র্যাকেট। জি স্যার, হুম, প্রোগ্রামের পাইথনের ফার্স্ট ব্র্যাকেট বেবি হ্যাঁ, বা প্রোগ্রাম ফার্স্ট ব্র্যাকেট। প্যারেনথিসিস এই ইংলিশ ওয়ার্ডটার মিনিং হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তাইলে সেকেন্ড ব্র্যাকেট কে কি বলে ইংলিশে? সেকেন্ড ব্র্যাকেট কে স্যার কি জানি বললাম, হুম, তবে থার্ড ব্র্যাকেট কি স্কোয়ার ব্র্যাকেট বলে স্যার, এটা মনে আছে। এই যে এটাকে কি বলে? স্যার এটা এখন পেটে আসছে, মুখে আসেনি। এটাকে বলে কার্লি ব্রেক। ব্রেসেস। হ্যাঁ, গুড, ব্রেসেস। কার্লি বলা হয়ে থাকে। হ্যাঁ, ব্রেসেস। আর ওই থার্ড, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, এইটাকেই ইংলিশে বলা হয় ব্র্যাকেটস। এটাকে ইংলিশে বলা হয় এটাকে স্কোয়ার ব্র্যাকেট বলা হয় ব্র্যাকেটস। না স্যার, এটা কি? শুধু ব্র্যাকেটস। হ্যাঁ, ও শুধু ব্র্যাকেটস, স্যার। প্যারেনথিসিস, ব্রেসেস এন্ড ব্র্যাকেটস। ঠিক আছে? তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তো যেটা বললাম যে এইখানে আপনি একটা প্যারেনথিসিসের মধ্যে এই একই জিনিসটা আবার লিখবেন। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, কমা 2022, শেষ। তাহলে এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কি হলো? একজনের হচ্ছে আমি হচ্ছে তার ইনটেক্সট সাইটেশনটা প্যারাগ্রাফের অংশ হিসাবে ন্যারেটিভ স্টাইল মেনটেন করতেছি। আরেকটা হচ্ছে এই যে আপনার এখানে যদি দেখেন, এখানে যে ইনটেক্সট সাইটেশনটা, এটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের বাইরে। তাহলে সেন্টেন্স হচ্ছে এখান থেকে শুরু। এ রিসেন্ট রিসার্চ শোজ দ্যাট ইয়াং বাংলাদেশি অ্যাডাল্ট স্পেন্ডস মোর দেন সামথিং সামথিং সামথিং। এই শেষ হওয়ার পর একটা প্যারেনথিসিসের ভিতরে আপনি সাইটেশনটা করতেছেন। এইটার নাম হচ্ছে প্যারেনথেটিক্যাল স্টাইল। এটা দ্বিতীয় স্টাইল। ঠিক আছে? এটা তাহলে আমাদের সেকেন্ড স্টাইল। এটা কি? প্যারেনথেটিক্যাল স্টাইল, প্যারেনথেটিক্যাল স্টাইল অফ ইনটেক্সট সাইটেশন। ব্যাপারটা কি বুঝতে পারছেন স্যাররা? দুইটা স্টাইলের ডিফারেন্সটা। একটা হচ্ছে প্যারাগ্রাফের ভিতরে, আর একটা হচ্ছে প্যারাগ্রাফটা শেষ করার পর একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনারা সাইটেশনটা করুন। যে কোনো একটা স্টাইল মেনটেন করবেন, একটা লেখায় দুইটা স্টাইল মিক্সিং করবেন না। আচ্ছা, তো আমরা যদি উদাহরণ হিসাবে দেখি যে আপনারা স্যাররা গুগল স্কলারের নাম শুনছেন?
গুগল স্কলার? না স্যার, মেবি। আচ্ছা, তো এইটাও একটা মানে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এটাও একটা সার্চ ইঞ্জিন। এখানেও বিভিন্ন জিনিস লিখে আপনারা সার্চ করতে পারেন। তো অন্যান্য সার্চ ইঞ্জিন মানে গুগলের যে নরমাল সার্চ ইঞ্জিন সেখানে কিছু একটা লিখলে হয় কি অনেক ওয়েবসাইটস, ছবি, ভিডিও এগুলো আসে। বাট এইখানে কোনো একটা টপিক লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে স্পেসিফিক্যালি রিসার্চ আর্টিকেল আসে। অর্থাৎ গবেষণাপত্র। এই যে অনেক সময় স্যাররা বলে না যে আমরা রিসার্চ করি, গবেষণা করি। হ্যাঁ? ইউনিভার্সিটির টিচাররা অনেক সময় এইসব কথা বলে না? বা আপনাদের বড় ভাইরা অনেকে বলে না যে আমি মাস্টার্সে বা পিএইচডি তে এই বিষয়ে রিসার্চ করতেছি। তো জি ওনাদের স্যার। যে লেখাগুলা সেইগুলার নাম হচ্ছে রিসার্চ আর্টিকেল। এই রিসার্চ আর্টিকেলটা পার্টিকুলারলি গুগল স্কলারের সার্চের রেজাল্ট হিসেবে আসে। তো এখানে যদি আমরা কোনো একটা রিসার্চ আর্টিকেল খুলি, উম এখানে সবসময় সব রিসার্চ আর্টিকেল ফ্রি পড়া যায় না। কিছু, কিছু মাঝে মধ্যে পড়া যায়, মাঝে মধ্যে পড়া যায় না এরকম টাইপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আর্টিকেল লেখা আছে। দ্য রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ সিস্টেমিক রিভিউ হোয়াটএভার। তো এইখানে আমরা যদি একটু বড় করি দেখব যে আমরা ইনটেক্স সাইটেশনটা কিভাবে তারা করতেছে। যেমন দেখেন তো যে এই এই যে দেখেন ধরেন এরকম একটা লাইন যে ফর এক্সাম্পল কারেন্ট এএনআই সিস্টেমস ইনক্লুড গুগলস ডিপ মাইন্ড, ফেসবুকস ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি, অ্যাপলস সিরি, অ্যামাজনস অ্যালেক্সা এন্ড টেসলাস এন্ড উবার সেলফ ড্রাইভিং ভেহিকলস। এই যে দেখেন সেন্টেন্সটা এখান থেকে শুরু এখানে শেষ, তারপর একটা প্যারেনথেটিক্যাল স্টাইল মানে প্যারেনথেসিস দিয়ে অথারদের নাম টাম এটা কিভাবে দেয় এটা আমি এখন একটু পরে শিখাবো। মানে অথারদের নাম টাম দিয়ে তারা কি করতেছে সালটা দিয়ে দিচ্ছে যে 2019 সালে এই পেপারটা পাবলিশ হয়েছে। তার মানে কি এখানে যেই ইনফরমেশন গুলো সে লিখতেছে এটা কোনো না কোনো ভাবে এই পেপার থেকে কালেক্ট করা, অথবা এই পেপার থেকে কালেক্ট করা, অথবা এই পেপার থেকে কালেক্ট করা। তিনটা পেপারের ইনটেক্স সাইটেশন এখানে সেমিকোলন দিয়ে দিয়ে দেখা। তাহলে স্যাররা কি বুঝতে পারছেন ইনটেক্স সাইটেশন জিনিসটা কি, কোন জায়গায় লেখে? স্যার মোটামুটি মাথার উপর দিয়ে গেছে স্যার। কেন আমি কি মানে কি উদাহরণ? স্যার এটা সব সময় এটা আমরা কি করব মানে যেটা যার নামের আর্টিকেলটা ওইটা কি তার নামটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে অল টাইম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই এরকমই। এখন নামটা কিভাবে দিবেন ওটা শিখাচ্ছি। মানে হচ্ছে আপনার উত্তর লিখতে লিখতে, হ্যাঁ, আপনার অ্যাসাইনমেন্টটা করতে করতে কোনো জায়গায় যদি আরেকজনের কোনো ইনফরমেশন আরেকজনের কোনো লেখা ইউজ করেন তখন সাথে সাথে ওকে ব্র্যাকেটে আপনি ওর নামটা দিয়ে দিতে পারেন, অথবা ব্র্যাকেটে না দিয়ে ওই ওই স্টাইলেও লিখতে পারেন যে সে বলেছে। হ্যাঁ, যেমন কোনো একজনের রাইটার মনে করেন কথার কথা কামরুন নাহার, তাহলে উনি বলল যে কামরুন নাহার বলেছেন, হ্যাঁ, এত সালে কামরুন নাহার 2018 সালে বলেছেন এইরকম এরকম করতে হবে। বাস হয়ে গেল। আচ্ছা, তো এইবার আমরা একটু দেখি যে ন্যারেটিভ এবং প্যারেনথেটিক্যাল দুইটা সাইটেশনেই রাইটারদের নামটা কিভাবে লেখে। আচ্ছা, যদি আপনার অরিজিনাল টেক্সটের রাইটার একজনই থাকে তাহলে সিম্পল ওই একজনের নামের লাস্ট নেমটুকু শুধু লিখবেন। কোনটা লিখবেন? লাস্ট নেমটুকু লিখবেন। স্যাররা তো ফার্স্ট নেম লাস্ট নেম বুঝি না। হ্যাঁ, বলেন তো যে এই লামিয়া আক্তার ওনার লাস্ট নেম কি? স্যার আক্তার। আক্তার। আক্তার, গুড। তারপরে মোহাম্মদ মামুন শেখ। স্যার শেখ। শেখ, ভেরি গুড। তাহলে ওনার ওনার পেপারটা যদি আমি সাইটেশন করি আমি কি লিখবো? শেখ, তারপরে ব্র্যাকেটের মধ্যে মামু। ব্র্যাকেটের মধ্যে কত সালে উনি কথাটা বলছিল সেই জিনিসটা আমি লিখবো। আচ্ছা, তো এখানে যেমন সেন্ডেক, সেন্ডেক কথাটা লেখা আছে অর্থাৎ লাস্ট নেমটা লিখবেন, অথারের লাস্ট নেমটা আপনারা লিখবেন। আচ্ছা, তো তারপরে দেখি যে আর কি আছে যদি দুইজন অথার থাকে, অর্থাৎ এই যেমন আমরা এই মাত্রই যে পেপারটা বের করলাম, তো এই পেপারটার অথার আছে ইন টোটাল, পেপারটা এখানে আছে, এই পেপারটার অথার আছে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। তো কোন একটা পেপারে দুই তিনজন, এমনকি এরকম 6-7 জন পেপারও থাকতে পারে, 20-30 জনও পেপারের রাইটার থাকতে পারে যদি পেপারটা অনেক বেশ বিশাল বিস্তৃত বড় কন্টেন্ট হয়ে থাকে, 20-30 জনও থাকতে পারে। তো যাই হোক, তো যদি দুইজন থাকে তখন আমরা কিভাবে লিখব? যেমন এখানে রাইটারের নাম দুইজন ছিল, সো সেন্ডেক অ্যান্ড ওয়াইস। তাহলে সেন্ডেক এবং ওয়াইস তাদের মতে এইটা সেন্ডেক অ্যান্ড ওয়াইস। আর যদি আমরা প্যারেনথেটিক্যাল স্টাইলে যাই তখন এই অ্যান্ডটার এ এন ডি এভাবে লিখবেন না, অ্যাম্পারসেন্ট সাইন অর্থাৎ এই সাইনটা দিবেন, অ্যাম্পারসেন্ট সাইন। হুম,
এই সাইনটা তখন ব্যবহার করবেন। এই অ্যাম্পারস্যান্ড সাইন আমরা ইউজ করছি না সি প্রোগ্রামিং এর সময় মেমোরি। এন্ড এর ক্ষেত্রে ইউজ করি না ওইটা না? হ্যাঁ হ্যাঁ, এন্ড এর ক্ষেত্রে ইউজ করি অ্যাম্পারস্যান্ড সাইন। তো এটা আপনারা কখন ইউজ করবেন? যদি দুইজন রাইটারের প্যারেনথেটিক্যাল স্টাইলে যদি তাদেরকে ইনটেক্স সাইটেশন করতে চান, তখন এই দুইজনের মাঝখানে এন্ড কথাটা লিখে দিবেন। হুম, যেমন এখানে দেখেন সেন্ডেক, তারপরে এন্ড ওয়াইজ। কিন্তু এই জিনিসটাই যদি আবার প্যারাগ্রাফের ভিতরে লেখেন, তখন কিন্তু আবার এই এম্পারসেন্ট দিয়ে দেন না, তখন কিন্তু আবার এ এন্ড ডি পুরোটা লিখতে হবে। বুঝতে পারছেন? আমি যদি বলি এখানে যেমন কাজী নজরুল ইসলামের জায়গায় যদি বলি যে ঠাকুর এন্ড ইসলাম এভাবে হ্যাঁ, তাহলে লিখতে হবে, তাই ঠাকুর না? এন্ড ইসলাম। হ্যাঁ, ইসলাম তো ওইখানে কিন্তু গিয়ে এখানে আবার লিখতে বিষয়টা হবে হচ্ছে, ঠাকুর এম্পারসাইন ইসলাম। হ্যাঁ ওইখানে হবে এম্পারসেন্ট ইসলাম, মানে ওইখানে এন্ডটা এম্পারসেন্ট সাইন দিয়ে লিখতে হবে যদি আপনি প্যারেনথেটিক্যাল সাইটেশন করেন। আর যদি ন্যারেটিভ করেন তাহলে কোনো সমস্যা নাই, ন্যারেটিভ করলে এন্ড দিবে, এ এন্ড ডি দিবে। আচ্ছা, তো তারপরে আসি হচ্ছে তিনজনের উপরে যদি চলে যায়। তিনজনের উপরে যদি চলে যায়, যেমন এই পেপারটাতেই 6 জন নাম দেওয়া ছিল, এই পেপারটার মধ্যে 6 জনের নাম দেওয়া আছে, তাহলে আমি কি লিখবো? ম্যাকক্লিন, রিড, থমসন, বেবার, স্ট্যান্টন, এন্ড স্যালমন, এইভাবে লিখবো? না, যদি 3 জনের উপর চলে আসে, তখন আমরা যেই জিনিসটা ইউজ করব সেটার নাম হচ্ছে এট, ইটিএল, এট অল, ইটিএল। এটা একটা ল্যাটিন ভাষার সংক্ষিপ্ত রূপ। এটার মানে হচ্ছে অন্যান্য। ঠিক আছে, মানে সে এবং আরো, হি অ্যান্ড আদার্স, হি অর শি অ্যান্ড আদার্স। সো যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে লেখা আছে কি, যে সেন্ডাক এট অল, যে সেন্ডাক এবং অন্যান্য 2001। তার মানে কি, এই পেপারটায় কমপক্ষে 3 জনের উপরে রাইটার ছিল। তো সবার নাম দেওয়ার দরকার নাই, শুধু প্রথম জনের নামটা দিবেন। নামটা দেওয়ার পর এট অল। তার মানে যদি 4 জন 5 জন 6 জন, যেমন আমার এখানে 6 জন রাইটার, তাহলে বলেন তো এখানে কি লিখবো আমি? ম্যাকক্লিন এট অল, যে ম্যাকক্লিন এবং আরো, হ্যাঁ তাদের থেকে আমি এই জিনিসটা শিখছি, ম্যাকক্লিন এট অল। এই ইটিএল এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটল লেখার পর কি বাকিদের নামগুলো আর মেনশন করা লাগবে না, শুধু একজনের নাম মেনশন করলেই হ্যাঁ, হবে? ইনটেক্স সাইটেশনে, ইনটেক্স সাইটেশনে ব্যাপারটা বুঝে। যেমন আমরা এখানেই দেখি এই পেপারটার ভিতরে, এখানে দেখেন স্যাররা 2 জন রাইটার কি লিখছে, ক্যাপলেন এন্ড হেইনলিন। ঠিক আছে, মাঝখানে এন্ড চিহ্ন দিছে, খুব ভালো। তারপর এখানে দেখেন ব্যারেট এন্ড বাউম, 2 জন রাইটারের মাঝখানে এন্ড চিহ্ন দিছে, খুবই ভালো। কিন্তু এইখানে দেখেন লেসুইন, ইটিএল, তাহলে এই যে লেসুইন এর পরে কিন্তু ইটিএল দেওয়া, তার মানে কি লেসুইনের সাথে মিনিমাম আরো 3 জন লোক আছে। রাইট হ্যাঁ হ্যাঁ, আরো 3-4 জন লোক ছিল, আমি শুধু প্রথম জনেরটার নাম লিখে বাকিদের বলছি যে ও এবং আরো আছে। ঠিক আছে, এবং আরো আছে। কিন্তু এখানে যেমন বস্ট্রম দেখেন, শুধু একজন পার্সন, শুধু তারই ছিল পেপার, সো শুধু তার নামটাই লেখা আছে। তাহলে বুঝতে পারছেন এই যে ইটিএল এর রহস্যটা কি আসলে? ইটিএল মানে হচ্ছে ওর সাথে 3 জনের অধিক রাইটার ছিল। 2 জন থাকলে তো এন্ড দিয়েই লেখে, একজন থাকলে একজনের নামই লেখে। আর যদি 3-4 জন 5 জন 6 জন থাকে, 10 জন 20 জন থাকে, তখন শুধু প্রথম জনের নাম দিয়ে ইনটেক্স সাইটেশনে ইটিএল করে। আবারও বলতেছি, ইনটেক্স সাইটেশনে। কারণ আপনাদের যখন আমি আরেকটা কন্টেন্ট দিব ফুল রেফারেন্স সাইটে, মানে হচ্ছে এই এখনই আসতেছে, একটু পরে আসতেছে। আচ্ছা, দেন আসি হচ্ছে গ্রুপ অথার। তো গ্রুপ অথারের ক্ষেত্রে যেই বিষয়টা আছে, এখানে হচ্ছে আপনার দুইটা জায়গা আছে, একটা হচ্ছে ফার্স্ট রেফারেন্স এবং এরপরে সাবসিকুয়েন্ট বা লেটার রেফারেন্স। অর্থাৎ যেমন একটু আগে আমি বললাম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাহলে এটা সংক্ষিপ্ত নাম আছে না, বিবিএস। যেমন আমরা অনেক সময় বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে এটা সংক্ষিপ্ত রূপ আছে না, ডাব্লিউএইচও। হ্যাঁ, এরকম আছে না, বা নেসা, হ্যাঁ নাসা, আমরা যেটাকে নাসা বলি, হ্যাঁ ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে এই পুরাটাও তো আছে, আবার ছোটটাও আছে। আচ্ছা, তো গ্রুপ জি স্যার, অথার যেমন আমরা আমাদের ইউনিভার্সিটিকে এসইউ বলি আর কি, এসইউ এমন আর বলি, কি। হ্যাঁ সোনাগ ইউনিভার্সিটি বলে আমরা অ্যাক্রোনিম দিই। তাহলে প্রথমবার যখন ফার্স্ট রেফারেন্স করবেন, অর্থাৎ ধরেন যে ডাব্লিউএইচও থেকে অনেকবার আপনি ইনফরমেশনটা নিচ্ছেন, এই লেখার মধ্যে 10 বার ডাব্লিউএইচও কথাটা লিখতে হবে। ফার্স্ট বার ওর না পুরো নামটা দিবেন। অর্থাৎ যেমন এখানে দেখি আমরা আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন প্রথমবার বলছে, এরপরে ব্র্যাকেটে লিখছে এএলএ 2005। কিন্তু এরপর যখন আবার এএলএ কথাটা আসছে, দ্বিতীয়বার সে কিন্তু আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন আর লেখে নাই, দ্বিতীয়বার সে জাস্ট সিম্পলি এএলএ লিখছে।
তার মানে যখন একদম ফার্স্ট বার আসবে, হুম, তখন আমি যেমন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স লিখছি, দ্বিতীয়বার যদি আরেকবারই একই 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 লোক রেফারেন্স করতাম, ধরেন আরেকটা জায়গায় আমার আবার ইউজ করতে হবে, তখন কিন্তু আমি লিখবো যে স্যার বিবিএস, বিবিএস। হ্যাঁ, ধরেন কথার কথা 2025 সালে আরেকটা স্ট্যাটিস্টিক্স ছিল, ঠিক আছে, বিবিএস হ্যাজ ইনফর্মড আস অ্যাবাউট দ্য রিস্কস অফ এয়ার কোয়ালিটি ইন ঢাকা, ঠিক আছে, এরকম টাইপ যে বিবিএস, স্যার এটা কারণ কি, কি স্যার এটা কি বলেন, গ্রামারের সি এবং হি এর মতো ইউজ হয়? যেমন আমি যদি বলি আমি একটা বন্ধুর নাম ফার্স্ট অফ অল নিলাম, এরপর আমি তার নাম হ্যাঁ, হি তারপর তো আমরা হি দিয়ে প্রোনাউন মেনশন ইউজ করতেছি। করলাম, হ্যাঁ, অনেকটা কাছাকাছি মিলে এরকম, বাট ওটার সাথে রিলেটেড না। হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাটিং, মানে এপিএ আমাদেরকে এইভাবেই সাইটেশন করতে বলে, আমরা এইটাই হুবহু ফলো করব। এখানে ফরম্যাটটা হুবহু এপিএ স্টাইলে ফরম্যাট করতে হবে। আপনার রেফারেন্স লিস্ট যখন দেখবেন তখন দেখবেন যে জিনিসটা আরো কত স্ট্রিক্ট। তো এই এই টপিকটা পড়াইতে মোটামুটি আমাদের ক্লাসে 1.5-2 ঘন্টার যে সময়টা থাকে এটা পুরাটুকুই লাগে, বাট আনফরচুনেটলি আমরা যেহেতু টাইম কমে গেছে, তো আমি আপনাদের বাকি কন্টেন্টটুকু, এটা যে রেফারেন্স লিস্ট কিভাবে লেখে, এটা আমি আপনাদের রেকর্ডেড লেকচার আকারে দিব, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে রেকর্ডেড লেকচার আকারে দিব। ওইখানেই বলা থাকবে যে আমাদের অ্যাসাইনমেন্টটা কি, কিভাবে লিখবেন, কিভাবে সাবমিশন করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য অনেক পরিমাণ সময় থাকবে আপনাদের, বেসিক্যালি লাস্ট ক্লাস পর্যন্ত টাইম থাকবে, কোনো সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট আমি আস্তে আস্তে দেখি, পরীক্ষার মাঝে আপনারা যখন এক্সাম দিতে থাকেন তখন আমি আস্তে আস্তে অ্যাসাইনমেন্টটা দেখি। সো টাইম এনাফ পরিমাণ দেওয়া হবে, মাত্র 300 ওয়ার্ডস, অনলি 300 ওয়ার্ডে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, কথা বুঝছেন? কিন্তু অ্যাসাইনমেন্টের মেইন জিনিসটা হচ্ছে আপনাদেরকে এই রেফারেন্স এবং ইনটেক্স সাইটেশন ইউজ করে প্লেজারিজম ছাড়া সুন্দর একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে হবে। সাইজে খুব ছোট্ট হবে, কিন্তু প্রপার সাইটেশন রেফারেন্স মেনটেন করতে হবে। এটাই মূলত অ্যাসাইনমেন্ট, ওইটা আরো ডিটেইলে বলবো। আচ্ছা, তাহলে এই গ্রুপ অথারের বিষয়টা বুঝছেন স্যাররা? প্রথমবার ফুল নেমটা লিখবেন, তারপরে ব্র্যাকেটে লিখবেন WHO, ধরেন 2022, কিন্তু এরপরে যদি আরো 100 বারও WHO নাম আসে, আপনি জাস্ট সিম্পলি ছোটটা ইউজ করবেন, WHO 2000 সামথিং সামথিং তারা বলছে, এরকম। তো আমাদের ইনটেক্স সাইটেশন পার্টটুকু মোটামুটি শেষ। স্যার আহ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ওই জি জি জি, আমাদের পরীক্ষাটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার হচ্ছে পরীক্ষা পরিচয়টা বলতে, দিয়ে নিই। আমি 32 বিটির সিআর। হ্যাঁ, জি জি আপনি স্যার, হয়তো কোসিয়ার লামিয়ার সাথে কথা বলেন। জি তো জি, স্যার আমাদের মধ্যে সবাই বলতেছে যে স্যার আর কি অফলাইনে পরীক্ষাটা দেওয়া পসিবল না, কারণ হচ্ছে আপনি বলতেছেন 11 তারিখে দেওয়ার জন্য। হ্যাঁ, 11 তারিখ ছাড়া তো আমাদের হাতে আর অফলাইন ক্লাস নাই। আপনাদের এই যে 4 তারিখ আর 11 তারিখ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 11 তারিখ ছাড়া আমাদের হাতে আর অপশন নাই। তো 11 চার তারিখ হচ্ছে স্যার অলরেডি আমাদের 3টা এক্সাম আর ও কি ল্যাব। বুঝতে তো পারছি ওই বুঝতে দিন পারছি, হচ্ছে স্যার আর কি অনেক হিউজ প্রেসার পড়ে যায় আমাদের আচ্ছা উপর। আচ্ছা। স্যার আমাদের হচ্ছে ডেপ ফাইনাল তো এই কারণে স্যার না, প্রবলেমটা। হয়েছে কি, আমি আপনাদেরকে বলি, আমি আমি তো বেসিক্যালি আপনাদের ফার্স্ট কুইজটা অনলাইনেই নিয়েছিলাম। তো এরপর আমাকে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে স্যার এই বৃহস্পতিবার আর শনিবারে যে অনলাইন ক্লাসগুলো আপনি নেন, এগুলার আহ, এগুলার পরীক্ষাও আপনাকে অফলাইনে নিতে হবে, এরকম একটা কথা আমাকে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল। তো তখন আমি বললাম যে স্যার আমি তাহলে অফলাইনে কখন নিব, বলে যে শুক্রবার অল্প একটু সময়ের মধ্যে একটা অফলাইনে কুইজ নেবেন। তো এখন যেহেতু সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আপনারাও বলছেন, তো সেহেতু আমরা অনলাইনেই কুইজটা নিব। তাহলে কুইজ কবে দিতে পারবেন? কুইজ হবে হচ্ছে প্রাইভেসি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে, এবং 5 এই তারিখ দেই আমরা ঈদের পরে, 5 তারিখ, বা 12 তারিখ। যেমন না স্যার, আরেকটা তারিখে নিতে 12 আরেকটা তারিখ আবার অনলাইন ক্লাস কিন্তু নিব কালকে, এই যে 23 তারিখ। জি স্যার। হ্যাঁ, তাইলে কালকে কি দিতে পারবেন নাকি? না কালকে স্যার, আমার প্রিপারেশন আচ্ছা প্রস্তুতি নাই। নেওয়া হয়নি। আচ্ছা, তাহলে অন্য কোনো সময় দেন, ধরেন এই ঈদের আগে কোনো একটা দেন, 26 মার্চ, 27 তারিখ, এরকম একটা সময় দেন। জাস্ট আধা ঘন্টা সময় বসবেন, পরীক্ষা সাবমিট করে চলে যাবেন। জি স্যার, তাহলে আমরা ঈদের আগেই দিব। তবে শুক্রবার নিলে ভালো হয় তাহলে। শুক্রবার, জি স্যার। স্যার মানে সবাই এই যে মিলে 28 তারিখ। জি স্যার। আচ্ছা, একটা ডেট দেন আমাকে, সমস্যা নেই, আমার তো আর সমস্যা নেই। জি স্যার, আমরা আপনাকে আচ্ছা জানাই স্যার, দেব। ডেটটা আমরা ফিক্সড করে আমি আপনাকে জানাই দিব লামিয়া। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক। আপনারা একটা ডেট। আর আগামীকাল আমরা হচ্ছে আমাদের ওই যে আমার আব্বা অসুস্থ থাকার কারণে আমি একটা ক্লাস নিতে পারিনি, তো আচ্ছা ওই স্যার, সমস্যা নেই। ওই ক্লাসটা আমরা 23 তারিখ নিব।
হ্যাঁ, মেকআপ আচ্ছা ক্লাসটা। তো ওইখানে তাহলে আমরা আমাদের বাকি যে রেফারেন্স লিস্টটা আছে এইটা তাহলে ওইখানেই আমি সুন্দর করে বুঝাই, কারণ ওইখানে একটু ব্যাপার আছে, লেখার একটা সার্টেন স্টাইল আছে। রেফারেন্স লিস্টটা কঠিন, সত্যি কথা বলতে। এটা একবার শিখতে হয়, এরপরে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা কোনোদিনও আটকাবেন না। ওই ওই ওয়েবসাইট দেখে দেখেই বরাবর লিখতে পারবেন। তো এপিআই সাইটেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের হায়ার স্টাডিতে লাগবে। ইনফ্যাক্ট আপনারা যখন ইয়াতে আইট্রিপলি ফরম্যাটেও যখন সাইটেশন করবেন, কাছাকাছি, হ্যাঁ, এপিআই আইট্রিপলি কাছাকাছি একই জিনিস, একটু খালি এদিক ওদিক আছে। যেমন আইট্রিপলিতে এইভাবে সাইটেশন করে না। আমি আপনাদের যেভাবে দেখাইলাম একটু আগে, যে রিসার্চ পেপারটা বের করছি, এখানে এরকম এই যে ব্র্যাকেটের মধ্যে ইনটেক্স সাইটেশন না, আইট্রিপলিতে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা নাম্বার দেয়, ধরেন 7 বা 8, এরপরে ওই 7-এর নিচে নিচে রেফারেন্স লিস্টটা থাকে। এটা হচ্ছে আইট্রিপলি ফরম্যাটের ইনটেক্স সাইটেশন। কিন্তু এপিএস সাইটেশনটা একটু অন্যরকম। তো যাই হোক, সমস্যা নাই, আমরা এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। তাহলে আপনারা অনলাইনেই কুইজটা দিয়ে দেন, সমস্যা নাই। বাট আমাকে ডিপার্টমেন্ট থেকে বলছিল যে আপনি অনলাইনে নিয়েন না, কারণ ওই যে বেসিক্যালি যেটা হয় যে অনলাইনে একই খাতা 20টা আসে, একই জিনিস। ওই যতই আমি বলি না কেন প্লেজারিজম হ্যান ত্যান, এটা আপনারা করবেনই। প্রশ্ন দিব, এমনি করে টান দিবেন, চ্যাট জিপিটি ফালাবেন, দেখে দেখে লিখবেন। তো এই জন্য ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে এই 2টা ক্লাস অফলাইনে করতে। যাই হোক, কামরুন নাহার, প্রেজেন্ট স্যার। ইয়াসমিন আক্তার, মাহমুদুল হাসান, মুমতাহিনা হক জারিন, মুসলিমা বিনতে আহসান, সাইমুল হক, মেহেদি হোসেন, কি ব্যাপার, গিরিশচন্দ্র হাওলাদার, স্যার সিয়ামুল ইসলাম। গ্রিস ছিল স্যার, আর কি ওর আচ্ছা হয়তো নেটের কারণেও বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সিয়ামুল ইসলাম পায়েল, মেহেদি হাসান প্রান্ত, ইয়েস স্যার। রাগিব ইশরাক, ইয়েস স্যার। তানভীর আহমেদ, Yes, sir. লামিয়া আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাভেদ ওমর, প্রেজেন্ট স্যার। সুনিতা রানী সরকার স্বর্ণা, মামুন, Yes, sir. সুলতানা আক্তার, Yes, sir. মেহেদি জাহান, Yes, sir. মোহাম্মদ আমির হোসেন, ইয়েস স্যার। এমডি হান্নান আলী, ইয়েস স্যার। জহুরুল শেখ, Present, sir. আবির হাসান মেহেদি, Present, sir. গোপাল চন্দ্র দাস, Yes, sir. রাইসুল ইসলাম, Yes, sir. সাব্বির আহমেদ সিফাত, ইয়েস স্যার। মশিউর রহমান, ইয়েস স্যার। আতাউর রহমান, ইয়েস স্যার। গোলাম মোস্তফা, আছেন গোলাম মোস্তফা, এমডি আল আমিন, ইয়েস স্যার। জিশান মৃধা শাওন, Yes, sir. মোহাম্মদ মিজান আশরাফ। Yes, sir. এই গোলাম মোস্তফা কি মেসেজ দিছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা আগামীকাল তাহলে আমরা আবার একটু দেখবো রেফারেন্স লিস্ট থেকে। Sir. জি, হাওলাদার গিরিশ। হ্যাঁ স্যার বলেন। Sir, attendance টা miss করছি স্যার। হ্যাঁ আপনারটা দিছি। Thank you, sir. আচ্ছা, আজকে যতটুকু পড়ছি এর মধ্যে কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? Confusion ছিল, but ওই যে উদাহরণ দিতে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার কনফিউশন হালকা ছিল, বাট ওই যে আচ্ছা আচ্ছা, দুই একটা উদাহরণ দেওয়ার পরে স্যার ওটা হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, পাইছে। এটা ক্লিয়ার করেই দিব। কারণ আমি মনে করি যে আসলে প্লেজারিজমটা এটা এথিক্সের সাথেও রিলেটেড, প্লাস আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই এই জিনিসটা নিয়ে সামনে কেউ কথা বলবে কিনা আমি শিওর না,
বাট আমার স্টাডি লাইফে এটা আমি ইংলিশ কোর্সেও পাইছি, আবার যখন রিসার্চের কাজ করতে গেছি তখনও আমাদের টিচাররা এই বিষয়টা আমাদেরকে খুব প্রেসার দিত যে সাইটেশন রেফারেন্স এটা যাতে মিস না যায়। যেমন এই যে দেখেন একটা আর্টিকেলে কি পরিমাণ সাইটেশন থাকে। হুম, এখানে যখন রেফারেন্স লিস্টে ফুল লিস্টটা দেখবো আমরা, এটা লেখার স্টাইল কেমনে, কি লেখে না লেখে সব আমি শেখাবো। তো এখানে কতগুলো নাম দেওয়া দেখতে পাচ্ছেন, প্রায় না হলো 70-80টার উপর এখানে রেফারেন্স করা আছে একটা পেপারে। তো এইভাবেই আপনাদেরকে কিন্তু থিসিস পেপারটাও সাবমিট করতে হবে যখন আপনারা ফাইনাল ইয়ারে যাবেন, এবং পাশ করার আগে যেই প্রজেক্ট বা থিসিসের যেই বইটা আপনারা জমা দিবেন টিচারদের কাছে, সেখানেও আপনাদের এই সাইটেশনটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আগামীকাল জি দেখা স্যার, হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।